ঘণ্টাখানেকের সফরে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাঙালিদের মধ্যে যাদের আত্মীয় স্বজনের লিস্ট একটু লম্বা, তাদের বিজয় পর্ব কিন্তু এখনো চলছে। আর যাদের মিটেছে, তাদের বাড়িতে আবার শুরু হয়ে গেছে দীপাবলি ভাইফোঁটার প্রস্তুতি। আর মিষ্টি মুখ ছাড়া এর কোনোটাই সম্ভব নয়। অতিথিবৎসল বাঙালিকে তাই এখন ঘন ঘন ছুটতে হচ্ছে মিষ্টির দোকানে। সেখানেও আবার এক একজনের এক এক রকম পছন্দ। রসিকদের কাছে রসে ডুবে থাকা রসগোল্লা পান্তুয়ার কোনো বিকল্প নেই। আবার কারো চাই রুপোলি তবকে মোড়া কাজু বরফি, কড়া পাকের সন্দেশ কিংবা খোয়া ক্ষীরের সন্দেশ। শুনে নিশ্চয়ই আপনাদেরও জিভে জল আসছে। কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান মিষ্টির মাহাত্ম্য নিয়ে নয়, বরং তার উল্টো পিঠটা নিয়ে। জানেন কি, দশকের পর দশক ধরে যে সমস্ত মিষ্টি আপনি পরম তৃপ্তিতে খেয়ে আসছেন, তা কতটা অস্বাস্থ্যকর পরিবেশে এবং কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়, তা থেকে আপনার শরীরের ঠিক কতটা ক্ষতি হতে পারে। আজকের ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের দেখাবো মিষ্টির সঙ্গে জড়িয়ে থাকা সেই তেতো সত্যিগুলো। মিষ্টি নয়, মিষ্টি নিয়ে তেতো সত্যিগুলো দেখুন। রুপোলি তবকে মোড়া এসব মিষ্টি দেখলে সবারই মুখে জল আসতে বাধ্য। নিরামিষাশীদের কাছেও প্রিয় খাদ্য, কারণ আমিষের ছোঁয়া মাত্র নেই, ফলে নিশ্চিন্তে খাওয়া যায়। কিন্তু এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানেন কি, এই রূপোর তবকের সিংহভাগই তৈরি হয় আমিষের ছোঁয়ায়, ভেড়ার চামড়ার মধ্যে রেখে পিটিয়ে পিটিয়ে। কলকাতা থেকে সুদূর মেরঠের কাশী গ্রামে গিয়ে সেই পুরো প্রক্রিয়া ক্যামেরাবন্দি করেছি আমরা। মিষ্টির ওপর রুপোলি তবক দেখে তো ক্রেতাদের চোখ চকচক করে ওঠে। কিন্তু এই রুপোলি তবক কিভাবে তৈরি হয় জানতেন কি? দেখুন এবার। প্রথমে কয়েকটি ছোট্ট রুপোর পাত নেওয়া হয়, সেগুলিকে পরপর রাখা হয় এই ঝিল্লি বা পর্দার মাঝে। এরপর শুরু হয় হাতুড়ি দিয়ে পেটানো। প্রায় 3 ঘন্টা ধরে এক নাগাড়ে হাতুড়ি দিয়ে পেটানোর পর ছোট্ট রূপোর পাতটি প্রায় 8 ইঞ্চি দৈর্ঘ্যের হয়ে যায়। এরপর রূপোর পাতগুলিকে খুব সাবধানে বের করে কাগজে মুড়ে ফেলা হয়। এই অবধি দেখে আপনি ভাবতে পারেন সব তো ঠিকই আছে, তবকের মধ্যে আমিষের ছোঁয়া কোথায়? তাহলে শুনুন, যে ঝিল্লিগুলির মধ্যে রূপোর পাত রেখে পেটানো হচ্ছে তা আসলে কি জানেন? শুনুন এই কারিগরদের মুখ থেকেই। ये जो बात है क्लियर है, बकरे की है, भेड़े की है या क्या चीज है, लेकिन ये सिवा आगरे से कोरी आती है। শুনলেন তো, মিষ্টির ওপর যে রূপোলি চাদর দেখে নিরামিষাশীরাও মুগ্ধ হয়ে যান, তা আসলে তৈরি হয় ভেড়ার চামড়ার মধ্যে রেখে। এখন আপনার হয়তো মনে হচ্ছে এত কিছু থাকতে রূপোর পাতকে পিটিয়ে তবকে পরিণত করার জন্য ভেড়ার চামড়াই কেন? इसी पर इसलिए पीटी जाती है कि ये एक मजबूत चीज है। अगर कोई और चीज होगी तो जब हथौड़ा पड़ता है इस पर तो वो फट भी सकता है। এখানেই শেষ নয়, তবক কিভাবে তৈরি হয় তা তো দেখলেন। এবার দেখুন যে ঝিল্লির মধ্যে রেখে রূপোর পাতগুলিকে হাতুড়ি পেটানো হয়, সেই ঝিল্লি কোন পরিবেশে কিভাবে তৈরি হয়। ভেড়ার চামড়ার একেবারে ভেতরের দিকের পাতলা স্তরটিকে বলে ঝিল্লি। শরীর থেকে চামড়া আলাদা করার পর অতি সাবধানে সেখান থেকে বার করতে হয় ঝিল্লি। ঝিল্লি সাদা রঙের হয়, কিন্তু মেরঠের তবক তৈরির কাজে আমরা যে ঝিল্লি ব্যবহার হতে দেখলাম তা একেবারে হলদে রঙের। মেরঠের কারিগররা জানালেন, চামড়া থেকে ঝিল্লি বের করার পর সেই ঝিল্লিকে আবার রং করা হয়, যাতে হাতুড়ির ঘা খেয়ে খেয়ে তাতে কালচে ছোপ না পড়ে। हमारे घर में 30 आदमी का परिवार है, सो मतलब एक ही आदमी सीखा हुआ है उसमें, और सिखाते हैं तो सीख नहीं पाते हैं। जिसके हाथ में हुनर आ गया वो आ गया। শুধু রঙই নয়, পাশে এই পাত্রের জলে ভিজিয়ে রাখা হয় মশলার মিশ্রণ, সেখানেও ডোবানো হয় ঝিল্লিগুলিকে। आगरा से संभल पहुंचकर ये भेड़ की झिल्ली जो है वो पीली हो जाती है, और यहाँ से पीले होने के बाद इसे तैयार किया जाता है, इन तख्तों पर लगाया जाएगा। अच्छा, ये इस पे रख के सुखाया जाएगा। सुखाया जाएगा इस पर रख के। ये
हमारे बुजुर्ग बताते थे हकीम लुकमान के जमाने से ये हम ऐसे ही देख रहे हैं इसको। तो आपके बुजुर्ग जिस तरह से बनाते थे आप वैसे ही बनाते हैं, आपने कुछ बदलाव किया पिछले कुछ वक्त में? नहीं, वही बदलाव, वही अर्क का खींचना वही चल रहा है जब से। अच्छा, चांदी का वर्क बनाने के दौरान जिस झल्ली का इस्तेमाल किया जाता है उसे रंगने के लिए, और उसमें कहा जाता है कुछ अर्क उसमें डाला जाता है, अर्क में क्या क्या इस्तेमाल किया जाता है वो आपको बता रहे हैं। ये तमाम चीजें हैं जो कि इस अर्क में डाली जाती हैं, ये क्या क्या है ये बताइए जरा। इसमें नारियल होता है, इलायची सफ़ेद होती है, इलायची सुर्ख होती है, लौंग होती है और मिर्च सीरिया होती है, बादाम शीरी है, अम्बिया हल्दी है, जावित्री है, तेजपात है, इंद्रजो शीरी है, नागाचूर है, कपूर कचेरी है, रतनजोध है, मरोड़ फली है, बादान शीरी है, माल कंगनी है, अगरकरा है, संदल सफ़ेद, संदल सुर्ख। मतलब ये तमाम सारे मसाले जो हैं वो इसमें इस्तेमाल करके आप इसको उबालते हैं? जी उबालते हैं। क्या करते हैं? जी उबालते हैं, इसका अरक खींचते हैं बाकायदा, इसे सब पानी में डालने के बाद में। अच्छा। और इसका अरक जूस निकालते हैं, जूस निकालते हैं, जितना भी जूस निकल जाता है उसमें झिल्ली में मिलाते हैं। কারিগরদের দাবি এর ফলে ঝিল্লিতে এই মশলার মিশ্রণ মিশে যায়, তারপর ঝিল্লির মধ্যে রূপোর পাত রেখে পিটিয়ে তবক তৈরির সময় তাতেও মেশে মশলা। অনেকে বলছেন তাই যদি হয় তাহলে তো যে ঝিল্লির মধ্যে রেখে এই কাজ হচ্ছে সেই ভেড়ার চামড়ার কিছু অংশ তবকে মিশতে পারে, তাহলে কি আর তবকে মোড়া মিষ্টি আদৌ নিরামিষ রইল? বাড়িতে মা ঠাকুমারা অনেকেই স্নান করে আমিষ না ছুঁয়ে আগে ঠাকুর পুজো দেন, আর প্রসাদে দেন মিষ্টি। জল জলে রূপোর তবকে মোড়া হবে নাই বা কেন? ঠাকুরকে তো সব থেকে ভালো মিষ্টিটাই দিতে হবে, তবেই ভক্তের শান্তি। এখন মিষ্টির সেই তবক তৈরির প্রক্রিয়া দেখে তাদের তো মাথায় হাত পড়বে। এতদিন যে মিষ্টি প্রসাদে দিয়ে তারা তৃপ্তি বোধ করতেন, শান্তি পেতেন, তা সম্পূর্ণ নিরামিষ কিনা তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। তার কারণ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এবিপি আনন্দের অন্তর্তদন্ত বলছে এই তবক তৈরি হয় ভেড়ার চামড়ার ঝিল্লির মধ্যে রেখে। দেখুন। নিউ আলিপুরের স্কুল শিক্ষক কাবেরী মুখোপাধ্যায় মিষ্টির শরীরে লেপ্টে থাকা তবক তৈরির সত্যিটা জানার পর থেকে মনটা খারাপ হয়ে আছে। এতদিনের বিশ্বাসে একটা জোরালো আঘাত লেগেছে, মাথা থেকে কিছুতেই যাচ্ছে না বিষয়টা। ঠাকুরকে অর্পণ করছি, সেইটা আমি একদম সম্পূর্ণ শুদ্ধাচারে রাখি, সেইখানে আমাদের একটু এই পুজোর থালা এরমভাবে সুন্দর করে সাজিয়ে আমরা যে দিচ্ছি। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে আগের দিনে অবশ্য সত্যি কথা আমরা দেখতাম মা ঠাকুমারা কখনো ঠাকুরকে বাইরের মিষ্টি কিনে দিতেন না, কিন্তু আজকাল তো সেই সময় সুযোগ আমাদের নেই, তো এইটা একটু তো নিশ্চয়ই আমাকে নাড়া দিচ্ছে। ভেড়ার চামড়ার ঝিল্লির মধ্যে তৈরি হচ্ছে তবক, আর তা লাগানো হচ্ছে পান থেকে মিষ্টিতে। কিন্তু আঘাত তো শুধু বিশ্বাসে লাগছে না, শরীরেও লাগছে। এই তবক পেটে গেলে শরীরের ক্ষতির সম্ভাবনা প্রবল। অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা হাতে তৈরি তবক মিষ্টির সঙ্গে খেলে ছোটখাটো পেটের অসুখ তো বটেই, বড় সড়ো অসুখও বাঁধতে পারে। তাই এতদিন যারা মিষ্টিকে নিরীহ ভেবে সরল বিশ্বাসে খেয়ে ফেলতেন তারা সাবধান। অস্বাস্থ্যকর পরিবেশে রাস্তার ধারে নোংরার মধ্যে পড়ে ভেড়ার চামড়া, চারপাশে ভন ভন করছে মাছি, আর সেই চামড়ার ঝিল্লির মধ্যে রেখেই তৈরি হচ্ছে রূপোর তবক। মেরঠে এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে আসা এই ছবি দেখে অনেকেই চমকে উঠছেন। নিরামিষাসীরা তো বটেই, অনেক আমিষাসী বলছেন যে পরিবেশে এই কাজ হচ্ছে তা থেকে তো রোগ ছড়াতে বাধ্য। চিকিৎসকদের মতে এই আশঙ্কা মোটেও অমূলক নয়। চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের মতে তবক তৈরির কাজে যে চামড়ার ঝিল্লি ব্যবহার করা হয় তা যথাযথভাবে জীবাণুমুক্ত না করা হলে তাতে ব্যাকটেরিয়া সংক্রমণের জোরালো আশঙ্কা রয়েছে। চামড়া যার উপরে রেখে বা যার মধ্যে রেখে এটাকে পেটানো হয়, সেই চামড়া থেকে এই তবকগুলো যদি স্টেরিলাইজ না করা হয় তাহলে এই তবকের সাথে সেখান থেকে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হওয়াটা খুব স্বাভাবিক। রূপো স্বাস্থ্যের জন্য ভালো, এই ভাবনা থেকেই খাবারে রূপোর তবক প্রচলনের ভাবনা। কিন্তু সেই রূপোয় ভেজাল মিশলে কিরকম উল্টো ফল হতে পারে জানেন কি? এটা সিলভার ফয়েল নয়, এটা অ্যালুমিনিয়াম ফয়েল, এর সঙ্গে আরও হেভি মেটালস ডেফিনেটলি মিক্স থাকে। তো এইগুলো মিক্স করার পরে দীর্ঘদিন যদি আমরা এগুলো খাই তাহলে পেটের যেমন ক্ষতি হয়, সে পেটের থেকেও এগুলো অ্যাবজর্ব হয়ে ব্লাডে যায়, ব্লাড থেকে গিয়ে এটা বিভিন্ন সার্কুলেশনে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে। ক্রনিক যদি এগুলো খাওয়া হয় মিষ্টি এই উইথ অ্যালুমিনিয়াম রাংতা যেটা বলা হয়, তাহলে কিডনির ক্ষতি ডেফিনেটলি হয়, ব্রেনের ক্ষতিও ডেফিনেটলি হয়। আশঙ্কা তো ছিলই। চিকিৎসকদের এই কথা শুনে অনেকেই বলছেন শেষ পাতের মিষ্টি বা পানে লেগে থাকা তবকই যে তিলে তিলে শরীর শেষ করার পক্ষে যথেষ্ট, তার কে জানতো?
যা দেখতে ভালো তার বিক্রি ভালো। বিপণনের যুগে এটাই ধ্রুব সত্য। এক নজরে দেখে যা মনে ধরলো সেটা নিয়েই বাড়ির পথে হাঁটা দেব। মিষ্টির দোকানেই দেখুন, রসগোল্লায় ছানার গুণ আছে সবাই জানে, তবু দোকানে ঢুকে অনেকেই খোঁজেন কাজু বরফি। কেন? কারণটা ওই সাজগোজ। দেখলেই মনে হয় যার গায়ে রূপোর চাদর তার না জানি কত গুণ। ক্রেতাদের এই মানসিকতার সুযোগ নিচ্ছেন বিক্রেতারাও। মিষ্টির গায়ে যে রূপোর তবক রয়েছে তা কোথা থেকে আসছে, কিভাবে তৈরি হচ্ছে, কজন মিষ্টি ব্যবসায়ী সেটা জানেন? আর সেটা জানতেই আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছিলেন বিভিন্ন মিষ্টির দোকানে। দেখুন, ইনি বছরের পর বছর ধরে হাজার হাজার মানুষকে মিষ্টি খাইয়ে চলেছেন, কিন্তু মিষ্টির সঙ্গে যে ক্ষতির বীজ তিনি বিক্রি করছেন তা কি তিনি জানেন? আমি আর কিছু জানি না, এ কথা কোনোদিনই বলে দেয় না। তাহলে আমরা নেবো কেন? কিছু বলে ওরা কি না না, ওরা বলে এটা যেরকম স্পেশাল তবক সেটা আপনার এই তবক আছে, 600 টাকা গদি আছে, আমরা সেই বুঝে কিনে নিয়ে চলে আসি। বুঝুন, বিক্রেতারাই যেখানে জানেন না সেখানে ক্রেতারা কোথা থেকে জানবেন? তবক দেওয়া যে মিষ্টি খেলেন, আপনি জানেন যে তবকটা হচ্ছে দুটো চামড়ার মাঝখানে রূপোটা রেখে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয়, তবে হচ্ছে এই তবকটা ছড়ায়। তো আপনি এটা জানতেন? না, আমি তো জানতাম না। এ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। দেখতে ভালো লাগে, মিষ্টিটাও খেতে, এটাই তো বেশি করে খাই। সন্দেশে তবক দেওয়া, সেটাও কি মানে ওইভাবে তৈরি হচ্ছে না? তাহলে কি এটা কি তাহলে ওই সিলভার নয়? সিলভারই মানে তৈরি হচ্ছে। শুধু তো মিষ্টি নয়, অনুষ্ঠান বাড়ি বা দোকানের পানেও অনেক সময় দেওয়া হয় রূপোর তবক। অনেকে আবার আলাদা করে তবক চেয়েও নেন। बर्क दिखाते अच्छा बहुत दिखाता है, इसलिए चांदी का बर्क। তবক দেওয়া পান খাই। তো তবক দেওয়া পান যেটা বলছেন, এটা কিন্তু ভেড়ার মাংস থেকে পিটিয়ে তৈরি হয়, জানতেন? না, এটা জানতাম না। অনেকের মনেই হয়তো প্রশ্ন ঘোরাফেরা করছে, সব তবকই কি এইভাবে তৈরি হয়? তাদের বলে রাখি, না, সব তবক এভাবে তৈরি হয় না। কিছু তবক তৈরি হয় যন্ত্রের মাধ্যমে, যাতে ভেড়ার চামড়ার কোনো ছোঁয়া নেই। কিন্তু যন্ত্রে তৈরি তবকের দাম হাতে তৈরি তবকের থেকে অনেকটাই বেশি। তার কারণ একটি যন্ত্রের দামই 4 থেকে 5 কোটি টাকা। অঙ্কের সহজ হিসেব বলে সেই তবক ব্যবহার করলে মুনাফার মার্জিন কমে, তাই বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু ঝোঁকেন হাতে তৈরি তবকের দিকে। আসলে রূপোর তবকের ভাবনাটা এসেছিল বৈজ্ঞানিক ভাবনা থেকে। রূপো স্বাস্থ্যের পক্ষে ভালো, সেই ভাবনা থেকেই রূপোর তবকের আমদানি। প্রথমে বেশিরভাগ রূপোর তবকই তৈরি হতো মেশিনে, কিন্তু রূপোর পাত থেকে তবক তৈরির মেশিনের দাম কয়েক কোটি টাকা, ফলে সেই তবকের দামও অনেক। তুলনায় হাতে তৈরি রূপোর তবকের দাম অনেক কম। শহরের বহু মিষ্টির দোকানেও এখনো মেশিনে তৈরি বেশি দামি সেই তবকই ব্যবহার করা হয়। এটা জেনারেলি সোর্স অনেক আছে, কিন্তু আমরা এখন দিল্লি থেকে আনাই। এটা পিওর সিলভার দিয়েই তৈরি হয়। 100 লিপসের দাম ওই প্রায় 4000 টাকা আছে। কিন্তু সকলে তো এতটা সচেতন নন। অনেক মিষ্টি ব্যবসায়ী নিজের লাভের কথা আগে ভাবেন। মেশিনে তৈরি তবকের বদলে তারা ব্যবহার করেন হাতে তৈরি কম দামি तबक। पतले से कारीगर लोग हाथ के द्वारा चमड़े का एक तो औजार बनता है, उसके अंदर रख कर हाथ से कूट कूट कर बनाते हैं। देखिए, हम लोग मोस्टली बनारस के बगल में सब शहर है, चंदौसी, मुरादाबाद, मेरठ और जयपुर। बंगाल में यहाँ एटमॉस्फेयर ऐसा नहीं है, यहाँ का मॉइस्चर ऐसा नहीं है। यहाँ का मॉइस्चर मतलब कि क्या बोलते हैं कि नमी है। ये नमी होने के कारण यहाँ पर नहीं बन पाता है। मशीन अभी नया आया है, जर्मनी से मशीन आया हुआ है, ठीक है। उसमें मतलब कि देखने में एक जैसा लगेगा, हर एक का साइज अलग अलग नहीं लगेगा। और हैंडमेड में देखिएगा कि इसमें साइज में थोड़ा डिफरेंस है, लेकिन उसमें एक जो केमिकल यूज हो रहा है वो गलत है। বাজারে কিছু তবক মেলে যেগুলি আবার তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে। ये एल्युमिनियम है, ये एल्युमिनियम है। इसमें देखिए, इसमें देखिए यहाँ पर क्या शाइनिंग, यहाँ पर देखिए फैट आ रहा है फैट। ये ऑक्सीडेशन, इसको ऑक्सीडेशन बोल सकते हैं। ये जो है, ये प्योर कलर देख लीजिए, इसका थिकनेस, मेन चीज थिकनेस है। সেই তবকও বহু ব্যবসায়ী ব্যবহার করেন। এগুলো আনুমানিক 150 টাকার মধ্যে ভালো এটা পাওয়া যায়, আবার কিছু কম দামে আছে, একটু কম হয়ে পাওয়া যায়। এগুলো অ্যালুমিনিয়ামের রেডি, দামেও আছে, ভালো জিনিসও আছে।
অ্যালুমিনিয়াম। চিকিৎসকদের মতে এতে ক্ষতির সম্ভাবনা আরও বেশি। অ্যালুমিনিয়াম শরীরে গেলে পেটের গন্ডগোল কার্যত অবধারিত। কিন্তু রূপো আর অ্যালুমিনিয়ামের মধ্যে ফারাক আপনি সাদা চোখে বুঝবেন কি করে? বিশেষজ্ঞদের মতে অ্যালুমিনিয়ামের তবক একটু মোটা, রূপোর তবক অপেক্ষাকৃত পাতলা। অ্যালুমিনিয়ামের তবক হাতে ঘষলে তা কুঁচকে যায়, রূপোর তবক হাতে মিলিয়ে যায়। খাবার থেকে অ্যালুমিনিয়ামের তবক তোলা যায় না, রূপোর তবক তোলা যায়। এছাড়াও আরেকটি ফারাক রয়েছে। এটা হচ্ছে রূপোর তবক। এই রূপোর তবক হচ্ছে 150টার পাতার দাম হচ্ছে 600 টাকা। তো স্বাভাবিকভাবে এই যে দুটো তবক, এই দুটো তবকের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে এই যে তবকটা আমরা দেখছি এটা অল্প হাত দিলেই কিন্তু পুরোপুরি ডাস্ট হয়ে যাচ্ছে, এটার দাম বেশি। এটা মিষ্টির ওপর লাগলে সেটাকে তোলা যায় না। কিন্তু এই যে অ্যালুমিনিয়ামের তবক রয়েছে, এই অ্যালুমিনিয়ামের তবক যদি কোনো মিষ্টির ওপর দেয় তাহলে সরাসরি এটাকে তুলে নেওয়া যায়। এটা কিন্তু একদমই গুঁড়ো হয়ে যায় না, এটা ওপরে একটা কভারের মতো বা একটা ঢাকনার মতো কিন্তু আটকে থাকে। কি মনে হচ্ছে জেনে শুনে বিষ করেছি পান? অনেকে হয়তো ভাবছেন যে তবকে এত ক্ষতির সম্ভাবনা লুকিয়ে তা এলো কোথা থেকে। আসলে খাবারের রূপোর তবক বঙ্গ সংস্কৃতির অঙ্গ নয়, তা এসেছিল নবাবদের হাত ধরে, সেই আওয়াজের শেষ নবাব ওয়াজেদ আলী শাহের সময় থেকে। ইতিহাসবিদদের অনেকে অবশ্য এও মনে করেন রূপোর তবকের এই বহুল প্রচলনের পেছনে রয়েছে রাজস্থানের ব্যবসায়ীদের হাত। বাঙালি বরাবরই রসে বসে, মুখ মিষ্টিতেও তার প্রথম পছন্দ রসে সাঁতার কাটা রসগোল্লা, পান্তুয়া। তবে রসগোল্লার পরে যদি কিছু থেকে থাকে সেটা অবশ্যই সন্দেশ। রসগোল্লার মতো শরীরে রসের ছোঁয়া নেই ঠিকই, কিন্তু আছে নবাবী কেতা। গায়ে রূপোর চাদর, তার ওপর হাজারো অলঙ্করণ। জিভের আগে চোখ তো টানবেই, এমনকি সাহিত্য পর্যন্ত রূপোর তবকে মোড়া সন্দেশকে অগ্রাহ্য করতে পারেনি। বোম্বাইয়ের বোম্বেটেতে সত্যজিৎ রায় এক কাল্পনিক মিষ্টির গল্প শুনিয়েছিলেন। ডায়মন্ডা কোম্পানিকে ছবি বিক্রি করার আনন্দে লালমোহন বাবু ফেলুদার ঘরে ঢোকেন মিষ্টি নিয়ে। সাদা বাক্স, তার গায়ে লেখা 5 মিক্স সুইট মিক্স। বাক্স খুললেই ভেতরে 5 রকমের মিষ্টি, যার মধ্যেখানে রূপালী তবকে মোড়া রসে ভরা কড়া পাকের সন্দেশ ডায়মন্ডা। বিশেষজ্ঞরা অবশ্য বলেন খাবারের রূপোর তবকের এই চল বাংলার নিজস্ব নয়, এটা আওয়াধি সংস্কৃতির অঙ্গ। বাংলায় তা এসেছে নবাবদের হাত ধরে। ওয়াজেদ আলী শাহ যখন কলকাতায় আসেন তখন তার সঙ্গেই চলে আসেন নবাবের পাচকরাও। তাদের হাত ধরেই এই শহর প্রথম দেখে খাবারে রূপোর মোড়ক। 19 শতকের মধ্যভাগে যখন ওয়াজেদ আলী শাহ লখনৌ থেকে কলকাতায় এলেন, নিয়ে আসা হলো তাকে, তখন তিনি তো একেবারে পুরোটাই তার হেসেল থেকে আরম্ভ করে তার সমস্ত কিছুই এখানে এলো। তার একটা প্রভাব একটা সময় আমাদের মিষ্টানের উপরে এসে পড়েছিল। ওই নবাবী আমেজে যখন পান খেত তখন ওই পানের উপরে সেই তবক, রূপোর তবক দিয়ে তাকে রিপ্রেজেন্ট করা হতো। বিশেষজ্ঞদের মতে নবাব ছাড়া তবক প্রচলনের পেছনে রাজস্থানের মিষ্টি ব্যবসায়ীদেরও যথেষ্ট অবদান। বাঙালি মিষ্টির, বাঙালিয়ানা মিষ্টি, তার সঙ্গে কিন্তু তবকের কোনো সরাসরি কোনো সম্পর্ক প্রাচীনকালে ছিল না। তবে অনেকেই বলছেন নবাবী আমলও নেই, নবাবী রূপও নেই, তার জায়গা নিয়েছে সস্তার তবক, যাতে অলঙ্করণ হয়তো হচ্ছে কিন্তু নবাবিয়ানার ছিঁটে ফোটাও নেই, আছে সুখের বীজ। বিষয়টি এতটাই গুরুতর যে এ নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র। রূপোর তবকে কোনো পশুর শরীরের অংশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। খাবারে কি ধরনের রূপোর তবক ব্যবহার করা যাবে তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া সম্প্রতি একটি নোটিশও জারি করেছে। সেখানে বলা হয়েছে রূপোর তবকের পুরোটা একই রকম পুরু হতে হবে। রূপোর তবক কোঁচকানো বা মোড়ানো অবস্থায় বিক্রি করা যাবে না। প্রতি স্কয়ার মিটার রূপোর তবকের ওজন হতে হবে 2.8 গ্রাম। রূপোর শুদ্ধতা হতে হবে 99.9%। কিন্তু এই নোটিশের পরও কি ব্যবসায়ীরা নড়েচড়ে বসেছেন? বাস্তব ছবি বলছে নড়েচড়ে বসা তো দূরের কথা, নোটিশের কোনো প্রভাবই দেখা যাচ্ছে না। মিষ্টিতে দিব্য ব্যবহার করা হচ্ছে হাতে তৈরি এই সস্তার রূপোর তবক।
ভারতে বছরে রূপোর তবকের চাহিদা 275 টন। বিপুল চাহিদার সুযোগ নিয়ে জাঁকিয়ে বসছে হাতে তৈরি রূপোর তবকের ব্যবসা। লাভের লোভে সেই তবক কিনছেন ব্যবসায়ীদের একাংশ। তবে সস্তার রূপোর তবক তৈরির কারবার যে শুধু ভারতেই চলছে এমন নয়। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানেও এই কাজ হয় রমরমিয়ে। অনেকে বলছেন যে ব্যবসার শেকড় এত গভীরে পৌঁছে গিয়েছে তা কি সহজে উপড়ে ফেলা যাবে? এতক্ষণ আপনাদের দেখালাম মিষ্টির ওপরে থাকা তবক তৈরির প্রক্রিয়া এবং তার ক্ষতিকর দিকগুলো। কিন্তু বিপদ শুধু তবকে থেমে নেই, আবরণ পেরিয়ে তা ঢুকে পড়েছে আরো গভীরে, একেবারে মিষ্টির শরীরে। আমরা মোটামুটি যত রকমের মিষ্টি খাই তার মধ্যে অনেকগুলোই তৈরি হয় খোয়া ক্ষীর থেকে, কিন্তু চাহিদা মেটাতে সেই খোয়া ক্ষীরেও মিশছে ভেজাল, মারাত্মক ভেজাল, যা সুস্থ শরীরকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। আর তা উঠে এসেছে এবিপি আনন্দের অন্তর্তদন্তে, একেবারে রাজধানীর বুকে। শুধু দিল্লি কেন, আমাদের এই রাজ্যের মুর্শিদাবাদের কান্দিতেও। দেখুন। এটা এশিয়ার সবথেকে বড় খোয়া মান্ডি। উত্তরপ্রদেশ, হরিয়ানার বিভিন্ন অঞ্চল থেকে খোয়া ক্ষীর আগে এখানে আসে, তারপর এখান থেকে তা বিক্রির জন্য যায় বাজারে। বলাই বাহুল্য, উৎসবের মরশুমে খোয়া ক্ষীরের চাহিদাটা এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু সেই মতো চাহিদার অনুপাতে কি বাড়ে আমদানি, নাকি চাহিদা পূরণের জন্য আশ্রয় নেওয়া হয় ভেজালের? সেই সত্যিটা খুঁজে বার করতেই এবিপি আনন্দর প্রতিনিধি হানা দিয়েছিলেন এখানেই আমরা খুঁজে পেলাম মান্ডির প্রধান রাকেশ তোমরকে। ক্যামেরার সামনে রাকেশ দাবি করলেন এখানে নাকি খোয়া ক্ষীরে কোনো ভেজালই মেশানো হয় না। सबसे पहले हम खोए में आते हैं, टम्बू उनमें चेक करते हैं खोए को, और खाने के बाद में जब हमें बढ़िया लगता है उसको बाज़ार में लेके आते हैं। हमें ज़रा सा भी 19 लगता है उस खोए को हमको लेते हैं, सैम्पलिंग करवा देते हैं। हमने 3 लैब लगा रखी हैं, बेलकम की, बंसल की, कथूरिया की। तीनों लैब में हमें ज़रा सा होता है उसे हम लैब यहाँ पर ही आपकी चेकिंग करती है? चेक पर यहीं चेक करवाते हैं। चेक करवाने के बाद में अगर हमें ज़रा सा भी 19 होता है उसको हम उठवा के सीधा जमुना जी में डलवा देते हैं। এই দাবির সত্যাসত্য জানতেই এরপর আমরা নামলাম আসল অপারেশনে। গোপন ক্যামেরা নিয়ে পৌঁছে গেলাম এক খোয়া ক্ষীর বিক্রেতার কাছে। अच्छा, हम ये बताओ, हमें ना क्योंकि थोड़ा बड़ा ऑर्डर देना है, ठीक है, तो उसके हिसाब से मुझे 1-2 वैरायटी वाला खोया चाहिए। तो गोली के हिसाब से मिलेगा। एक तो ये तो वो वाला होगा जो दूध से बनाया है पूरा। हाँ, जो दूध की है सारी। पाउडर वाला भी होगा ना? पाउडर वाला तो वाला है, वो गोली वाला। कौन सा है पाउडर वाला, दिखाओ एक बार जरा। पाउडर वाला ये होता है, ये देखो खूब दिखाते हैं। ये कौन सा है? दूध वाला है, ये पाउडर का है। ये पाउडर का है। गुलाब जामुन बन जाएगा गुलाब जामुन इससे। और टोन दूध से जो होता है वो सेपरेटा वाला, ये कितना भाव है? 140, 160 और 190। এই কথোপকথন থেকেই পরিষ্কার যে দিল্লির এই মান্ডিতে খোয়া ক্ষীরে কতটা ভেজাল মেশানো হয়, আর সবটাই লাভের আশায়। কম দামে তৈরি এই ভেজাল খোয়া ক্ষীরই এখান থেকে মিষ্টির দোকানে পৌঁছে যাচ্ছে, আর সেই খোয়া ক্ষীর দিয়ে তৈরি মিষ্টি কিনছি আমি আপনি। আসলে ভেজাল চক্রের কোনো নির্দিষ্ট সীমানা নেই। পশ্চিমবঙ্গ হোক কিংবা দিল্লি কিংবা উত্তরপ্রদেশ, নেটওয়ার্ক ছড়িয়ে সর্বত্র। ভেজাল খোয়া ক্ষীর সব থেকে বেশি তৈরি হয় উত্তরপ্রদেশের হথরসে। উৎসবের মরশুমে এখানে কার্যত ঘরে ঘরে শুরু হয়ে যায় ভেজাল খোয়া ক্ষীর তৈরির কারবার, একেবারে কুটির শিল্পের কায়দায়। দীপাবলি পর্যন্ত দেশ জুড়ে মিষ্টির চাহিদা একেবারে আকাশ ছুঁয়ে ফেলে, আর ভেজাল কারবারিরাও তাই এই সময় সব থেকে বেশি মুনাফা ঘরে তুলে নিতে চান। এবিপি আনন্দের প্রতিনিধি এখানেও পৌঁছে গেছিলেন। তাদের স্টিং অপারেশনে উঠে এসেছে ভেজাল কারবারের এই চাঞ্চল্যকর ছবি। দেখুন। এটা উত্তরপ্রদেশের হথরস। উৎসবের মরশুমে এখানেই সব থেকে বেশি তৈরি হয় ভেজাল খোয়া ক্ষীর। অবশ্য ভেজাল না বলে নকল বলাই ভালো, কারণ এই খোয়া ক্ষীরে দুধের ছিটে ফোটাও নেই। এবিপি আনন্দর প্রতিনিধি এখানে পৌঁছেছিলেন ক্রেতা সেজে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল আগে নকল খোয়া ক্ষীর তৈরির কয়েকটি কারখানাও তৈরি হয়েছিল, কিন্তু পুলিশ ও সংবাদ মাধ্যমের ভয়ে এখন সেসবে ঝাঁপ পড়েছে। নকল খোয়া ক্ষীর তৈরি হচ্ছে ঘরে ঘরে। প্রথমে জলে মেশানো হয় গুঁড়ো দুধ,
তারপর সেই মিশ্রণকে কড়াইতে ঢেলে ফোটানো হয়। आपके हाथ में जो है ये क्या दूध है, क्या है? नहीं, दूध नहीं है, मिलावट है इसमें। मिलावट में क्या क्या है, मतलब इसमें पाउडर है इसमें, पाउडर। अच्छा, ये जो पाउडर रखा है इसी पाउडर को इसमें डाला गया है। और इसका आप क्या करेंगे? पाउडर को पानी में मिलाया आपने? पानी में मिलाया। কিছুক্ষণ পর তার মধ্যে মেশানো হয় রিফাইন্ড তেল। इसमें चिकनाई डाली इसलिए, इस पाउडर में चिकनाई नहीं होती इसलिए इसमें चिकनाई डाली है। तो कोई भी रिफाइंड और सिर्फ ये दो चीजें, इसके अलावा कुछ और डलेगा इसके अंदर? कुछ नहीं, कुछ भी नहीं डलेगा इसके कुछ अलावा? बस इसी से मावा बन जाएगा। कितना देर पकाना पड़ेगा इसको? देखो कम से कम 10-15 मिनट। এই মিশ্রণকে 10 থেকে 15 মিনিট ফোটানোর পর তা দেখতে হয়ে যায় অবিকল আসল ক্ষীরের মতো। যে তৈরি করেছে সে ছাড়া কারো পক্ষেই ধরা কঠিন যে ভেজাল ক্ষীর। थोड़ा बहुत फर्क होता है खाने में। लोग बोलते हैं कुछ कि ये वाला क्या फर्क है, कुछ पता चलता है किसी नहीं, लोगों को नहीं, वो बनाते हैं उन्हीं को पता चलता है, लोगों को पता नहीं चलेगा। আমরা গিয়েছিলাম এরকমই এক ভেজাল খোয়া ক্ষীরের কারবারির কাছে, যিনি আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতেরও প্রধান। 500 কিলো খোয়া ক্ষীর কেনার কথা বলে শুরু হলো কথাবার্তা। কথায় কথায় আমরা জিজ্ঞেস করলাম, এতটা খোয়া ক্ষীর নিচ্ছি, একটু সস্তায় হবে না? এই ফাঁদে পা দিয়েই ভেজাল খোয়া ক্ষীরের কারবারি গড়গড় করে সব সত্যি উগরে দেন। और थोड़ा सस्ता हमें चाहिए हो तो सस्ता तो है। आपका कितने रुपए किलो है? 600 पर का 220 220 140 में भी आता है। 140 में तो कोई नहीं आ रहा, जो दाम आ रहा है पाउडर वाला हुआ वो 180 रुपये में मार्केट में। वो कहाँ मिलेगा? अलीगढ़ में। अलीगढ़ में कहाँ मिलेगा? अलीगढ़ में आदत है। এই ব্যবসায়ী যে খোয়া ক্ষীরের কথা বলছেন তা শুধু সস্তা নয়, নকলও। अलीगढ़ मिल जाएगा वो, अलीगढ़ मिल जाएगा तो मतलब बाकी मावा की गारंटी तो कोई देना तुम का तो कोई बात नहीं। वो कोई दिक्कत क्या है, बीमार पड़ जाएगा आदमी? बीमार तो ना पड़ेगा, फिर तो पाउडर का बना होगा, पाउडर का बना होगा ना। तो बीमारी तो कोई नहीं लग रही उसमें, ऐसे दिक्कत उल्टी आ जाए तो कुछ नहीं। ना बीमारी एंड टू एंड खराब होना होगा। अच्छा, कितने कब तक रख सकते हैं उस वाले और एक ना तो रख सकते हैं, एक बदनाम कोई बात नहीं। এবিপি আনন্দর স্টিং অপারেশনে এই ব্যবসায়ী শেষমেশ এও স্বীকার করে নিলেন যে এই খোয়া ক্ষীর ভেজাল। গরুর দুধ নয়, তা তৈরি হয় পাউডার দুধ দিয়ে। হাথরাস থেকে এবিপি আনন্দর প্রতিনিধি পৌঁছন আলিগড়। এখানে আমরা খোঁজ পেয়েছি এক ব্যক্তি যিনি আলিগড় থেকে দিল্লি এবং সংলগ্ন এলাকায় খোয়া ক্ষীর সরবরাহ করেন। আমাদের সঙ্গে কথোপকথনে এই ব্যক্তি স্বীকার করে নিলেন হাথরাস ছাড়া আরও বিভিন্ন জায়গা থেকেও বাজারে আসছে পাউডার দুধ দিয়ে তৈরি খোয়া ক্ষীর। स्वास्थ्य के लिए कैसा है? वैसे ठीक है? पेट के हिसाब से बिरयानी में सब प्योर सफेदा होगा, प्योर सफेद है प्योर सफेदा होता है जो आपके। तो उससे क्या दिक्कत है? दिक्कत तो उससे ये है कि उसमें दिक्कत कुछ नहीं है, खानदारी को वो आपके टेस्ट के ऊपर है, टेस्ट में फर्क आएगा। जो जनरली हो जो आपके पीरियड की हो तो इफेक्ट तो पड़ेगा। अब आप कह रहे हैं जेन्युइन नहीं है? जेन्युइन नहीं है, आप मक्का ले रही हो तो मैं आपको तो घी की बात करवा रही हूँ, आप डालडा खा लो, देसी खा लो, तो दोनों में फर्क है। সেই ছবিও ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে সম্প্রতি 10 কুইন্টাল খোয়া ক্ষীর বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে দাবি এই খোয়া ক্ষীর এসেছে কানপুর থেকে, যদিও যে খোয়া ক্ষীর নিয়ে এসেছে তাকে পাকড়াও করা যায়নি। ये हमारे पास जो है खोया करीब 6-7 पूरी खोया पकड़ा गया है, जो करीब 10 कुंटल है और जिसका मूल्य लगभग 2.25 लाख रुपये आंका जा रहा है। और ये प्रथम दृष्टया खोया जो है बिल्कुल अधोमानक है, खाने योग्य नहीं है। तीसरा भी इसका कोई क्लेमर नहीं आया है। कोई अगर क्लेम करने के लिए आता है तो सैंपल करके उसको टेस्ट कराया जाए। अधिकारी महोदय का निर्देश है कि आगामी त्यौहार को देखते हुए ज़्यादा से ज़्यादा छापेमारी की जाए और अगला लक्ष्य कहीं और
खोआ वगैरह मंडी जहाँ भी होगा अच्छा पड़ेगा। এই ছবি বলে দিচ্ছে উৎসবের মরশুমে মিষ্টির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই কিভাবে ভেজাল দুধ থেকে তৈরি খোয়া ক্ষীরের রমরমা বাড়ছে। কম দামে কিনে সেই খোয়া ক্ষীরই কাজে লাগাচ্ছেন মিষ্টি ব্যবসায়ীরা। পাউডার দুধ দিয়ে তৈরি নকল খোয়া ক্ষীর দুদিন খাওয়ার মতো থাকে, কিন্তু দুদিনের মধ্যে সমস্ত খোয়া ক্ষীর কি দোকানে পৌঁছে যায়? দুদিনের মধ্যেই তা থেকে মিষ্টিও তৈরি হয়ে যায়? যে কেউ বলতে পারবেন এটা সম্ভব নয়। অর্থাৎ নষ্ট হয়ে যাওয়া খোয়া ক্ষীর থেকেও মিষ্টি তৈরি হয়, আর সেই মিষ্টি দোকান থেকে আসে আমার আপনার বাড়িতে। নকল খোয়া ক্ষীর তৈরিতে ব্যবহার করা হচ্ছে সিনথেটিক দুধ। আর এই ভেজাল দুধের রমরমা শুধু ওই উত্তরপ্রদেশে নয়, ভেজালের এই কারবার থাবা বসিয়েছে এই কলকাতাতেও, যা এর আগে বহুবার আমরা দেখিয়েছি এবিপি আনন্দে। দেখুন। এই শহরের এক খাটালের মালিক আমাদের একেবারে হাতে কলমে দেখিয়েছেন কিভাবে তারা ভেজাল মিশিয়ে 20 লিটার দুধকে অনায়াসে 30 লিটার করে ফেলেন। তারপর সেই দুধ বাজারে বেচে মোটা মুনাফা করেন। এই খাটালে শুধু মোষের দুধ পাওয়া যায়। প্রথমে সেই দুধকে দুভাগে ভাগ করা হয়। একটি পাত্রে দুধের মধ্যে মেশানো হয় পাউডার দুধ। 20 লিটার দুধে ঢেলে দেওয়া হয় 1 কেজি প্যাকেটের পুরো পাউডার। এর ফলে দুধের পরিমাণ যেমন বাড়ে তেমন তা অনেক ঘন হয়ে যায়, যা দেখে ক্রেতারা একে খাঁটি বলে ভাবতে বাধ্য। ये जो मिला रहे हैं इससे क्या होता है? मोटा हो जाएगा, दूध मोटा हो जाएगा। अच्छा, ये समझ में नहीं आएगा कि पाउडर मिला है। नहीं। ভেজাল দুধের কারবারিরা দুধ ও পাউডারের মিশ্রণে ঢেলে দেন 1 বালতি জল। খোলা রাখা সেই জল যে কোথা থেকে আনা কেউ জানে না। এরপর নোংরা হাত দিয়েই সেই মিশ্রণকে ভালো করে মেশানো হয়। ড্রামের চারপাশে তখন ভন ভন করছে মাছি। এই মিশ্রণকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয় ভেজাল মোষের দুধ। আপনি যদি এটা ভেবে নিশ্চিন্ত থাকেন যে এটা মোষের দুধ, গরুর দুধে এরকম কিছু হয় না, তাহলে চমকে ওঠার জন্য তৈরি হন। এখানে মোষের দুধকেই গরুর দুধ বলে বিক্রি করা হয়। শুনে অবাক হচ্ছেন? দেখুন, আপনার চোখে ধুলো দেওয়া হয়। অন্য পাত্রে যে দুধ রাখা ছিল তাতে আগের মতোই প্রথমে মেশানো হলো পাউডার। তারপর জল। এরপর খাটালের মালিক বার করলেন একটি প্যাকেট, গায়ে লেখা মেটানিল ইয়েলো। এটি এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল কালার, অর্থাৎ জামা কাপড় রং করতে যা ব্যবহার করা হয় সেই রঙই কয়েক চিমটে মিশিয়ে দেওয়া হলো ভেজাল মোষের দুধে। মোষের দুধ সাদা হলেও গরুর দুধের রঙে একটু হলদেটে ভাব থাকে। মেটানিল ইয়েলো মেশানোর পর মোষের দুধের রং অবিকল সেরকমই হয়ে গেল। ये जो आपने पीला रंग मिलाया, इससे क्या हुआ? रंग आएगा थोड़ा दूध के, रंग प्योर हो से गया। क्या होगा? ये थोड़ा इसमें दूध बढ़िया हो गया है, मतलब इसको आपके गाय का दूध बोल के। गुरु है। এরপর এই দুধই পৌঁছে দেওয়া হয় বাজারে, বাড়িতে এবং মিষ্টির দোকানে। কলকাতা থেকে 1270 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশেও জাঁকিয়ে বসেছে ভেজাল দুধের কারবার। সাধারণ মানুষের ক্ষতির কথা জেনেও এই ভেজাল দুধের কারবারিরা মুনাফার জন্য কতটা বেপরোয়া সেটা বোঝা যায় তাদের কথা শুনলেই। भाई पैसा कमाने के लिए दुनिया आगे बढ़ रही है और पैसे की दौड़ में दुनिया भाग रही है। पैसे की आवश्यकता इसलिए करते हैं। दुनिया पैसे के लिए नेता लोग भाग रहे हैं, हम लोगों को क्या दिक्कत है? দেখুন কিভাবে মাত্র 2 লিটার দুধে ভেজাল মিশিয়ে তাকে 20 লিটার করা হয়। প্রথমে এই দুধে মেশানো হয় ডিটারজেন্ট, সেই ডিটারজেন্ট যা আপনি বাড়িতে কাপড় ধুতে ব্যবহার করেন। এর ফলে দুধে ফেনা হয়, দেখতে লাগে একেবারে আসলের মতো। দুধ ও ডিটারজেন্টের এই মিশ্রণে এরপর মেশানো হয় রিফাইন্ড তেল। এতে দুধে একটু হলদেটে ভাব আসে, তবে মুখে দিলে যাতে কেউ ডিটারজেন্ট বা তেলের স্বাদ না পায় তাই তাতে মেশানো হয় গ্লুকোজ মেশানো জল। দুধে মেশানোর আগে অবশ্য সেই জলে হাতও ধুয়ে নেন ভেজাল দুধের কারবারিরা। এরপর ছেঁকে নকল দুধ পাঠিয়ে দেওয়া হয় বাজারে। এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এসেছে মধ্যপ্রদেশের এই বিষ দুধ পাঠানো হয় উত্তরপ্রদেশ, রাজস্থান, এমনকি রাজধানী দিল্লিতেও। প্রতিদিন এই জাল দুধের কারবারে ব্যবসায়ীদের পকেটে ঢোকে মোটা টাকা।
इसमें 25% पैसा मुनाफा हो जाता है। कैसे? जैसे दूध बना के 20 रुपए किलो पड़ जाता है और 30 रुपए चला जाता है। কিন্তু প্রশাসন কি কিছু করে না? বেপরোয়া ভেজাল কারবারিদের কথা শুনুন একবার। गांव में प्रशासन क्या करेगा? प्रशासन की सीमा तो डंबर की रोड तक रहती है, उसके बाद में प्रशासन कुछ नहीं कर सकता। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার সুযোগেই দিনের পর দিন চলছে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা। পুষ্টির মোড়কে চলছে বিষের কারবার। মধ্যপ্রদেশ থেকে কলকাতা, ছবিটা একই। আগেও আমরা বারবার দেখিয়েছি চাহিদা আর যোগানে ফারাকের সুযোগ নিয়ে কিভাবে জাঁকিয়ে বসেছে বিষ দুধের রমরমা কারবার, কিভাবে কলকাতা থেকে সে নেটওয়ার্ক ছড়িয়েছে হাওড়া, হুগলি এবং ২ পরগনায়। পদ্ধতি প্রায় একই। প্রথমে ড্রামে করে জল গরম, তারপর গরম জলে গুঁড়ো দুধ, এরপর আসল দুধের মতো ফেনা তৈরি করতে ডিটারজেন্ট জাতীয় রাসায়নিক, কোথাও কোথাও ঘনত্ব বাড়াতে মেশানো হয় অ্যারারুটও, তারপর স্বাদ ও গন্ধের জন্য আলাদা আলাদা রাসায়নিক পাউডার, যার মধ্যে রয়েছে কস্টিক সোডা, ফরম্যালিন, সালফিউরিক অ্যাসিড, এমনকি ক্যালসিয়াম হাইড্রক্সাইডও। গোপন ডেরায় তৈরি সেই ভেজাল দুধই হাত ঘুরে পৌঁছে যায় বাড়িতে বাড়িতে, তারপর শিশুদের ফিডিং বোতলে কিংবা বাচ্চাদের দুধের গ্লাসে। ভেজাল দুধ যেখানে আছে সেখানে ভেজাল খোয়া ক্ষীরই বা তৈরি হবে না কেন? কলকাতার ক্ষীর ব্যবসায়ীরা জানালেন তাদের কাছেও ২ ধরনের খোয়া ক্ষীরই আসে, আসল এবং নকল। মুনাফার আশায় বহু ব্যবসায়ী নকল খোয়া ক্ষীর কেনেন, তারপর সেটা দিয়েই তৈরি হয় মিষ্টি। আর বহু ক্ষেত্রে সেই মিষ্টি খেয়ে পেটের রোগও যে হতে পারে তার আস্ত উদাহরণ উঠে এসেছে এবিপি আনন্দের ক্যামেরায়, দেখুন। কলকাতায় যত খোয়া ক্ষীর আসে তার সবটাই তৈরি হয় মুর্শিদাবাদের কান্দিতে। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত উৎসবের মরশুমে মিষ্টির বিক্রি প্রচুর বেড়ে যায়, স্বাভাবিক নিয়মেই বাড়ে খোয়া ক্ষীরের চাহিদাও। কিন্তু মুর্শিদাবাদের কান্দি থেকে কলকাতায় যে খোয়া ক্ষীর আসছে তা কিভাবে তৈরি হচ্ছে, তাতেও কি ভেজাল মিশছে, খুঁজতে গিয়েছিলাম আমরা। প্রথমেই আমরা পৌঁছলাম কান্দি বাস স্ট্যান্ডের কাছে খরসায়। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে আমরা এখানে একটি বাড়ির খোঁজ পেলাম যেখানে খোয়া ক্ষীর তৈরি হয়। বাড়ির মালিকের নাম গৌর মণ্ডল। তবে তাঁর বাড়িতে ঢুকে আমরা যা দেখলাম সেটাকে মোটেও ঘরোয়া উপায়ে খোয়া ক্ষীর তৈরি বলা যায় না, বরং বাড়ির মধ্যে যন্ত্রপাতি নিয়ে কার্যত চলছে একটি খোয়া ক্ষীরের প্ল্যান্ট। কিন্তু এখানেও খোয়া ক্ষীর তৈরি হচ্ছে সেই পাউডার দিয়ে তৈরি ভেজাল দুধ থেকে। বাড়ির মালিক গৌর মণ্ডল প্রথমে বিষয়টি মানতেই চাননি, কিন্তু সব তো ক্যামেরায় ধরা পড়েই গিয়েছে। এরপর কি আর লুকোনো যায়? তাই গৌর মণ্ডলকেও বাধ্য হয়ে স্বীকার করতেই হলো তার এখানে খোয়া ক্ষীর তৈরি হচ্ছে ভেজাল দুধ দিয়েই, আর সেই খোয়া ক্ষীরই যাচ্ছে কলকাতায়। পাউডার দেখছেন, অল্প পাউডার দিয়ে মিশিয়ে, নাহলে জিনিসটা হাড্ডি আছে নরম হবে না, ওইটা দেওয়ার ফলে নরম। পুরনো আপনাদের স্টোরে ছিল, সেগুলোকে আপনারা নতুন করে কতদিন আগে স্টোরে রাখা ছিল? এই মাস 2 মাস, 2.5 মাস, 3 মাস, 3 মাস লাস্ট টাইম থাকে। 3 মাস পর্যন্ত রাখা থাকে। তখন কি দামটা কম ছিল? তখন দামটা কম থাকে। আচ্ছা, এটা কোথায় যায়? এটা কলকাতা। খরসা থেকে বেরিয়ে আমরা গেলাম মুর্শিদাবাদেরই ভরতপুরের গুন্দুরিয়া ও শক্তিপুর এলাকায়। এখানকার চেহারাটা তো একেবারে উত্তরপ্রদেশের হাথরসের মতোই। বাড়িতে বাড়িতে কুটির শিল্পের মতো তৈরি হচ্ছে ভেজাল খোয়া ক্ষীর। একেবারে একই কায়দায় প্রথমে পাউডার দুধ জলে গুলে ঢেলে দেওয়া হয় কড়াইতে, কিছুক্ষণ পর সেই মিশ্রণের মধ্যে ঢালা হয় তেল, এরপর কড়াইয়ের মধ্যে দীর্ঘক্ষণ ফুটিয়ে তৈরি হয় ভেজাল খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর এলাকার মানুষ যেটাকে চাচি বলেন, সেই খোয়া ক্ষীর বানানোর জন্য সরাসরি মেশিন ব্যবহার করা হচ্ছে। এই মেশিন থেকেই প্রস্তুত করা হচ্ছে খোয়া ক্ষীর, এবং তারপরে এই খোয়া ক্ষীর চলে যাচ্ছে সরাসরি কলকাতায় এবং কলকাতার বাজারে বিপণন করা হচ্ছে। এই বাড়ির মালিক গৌরবাবু তিনি জানাচ্ছেন ঠিক কিভাবে এইভাবে তার ব্যবসা দিনকে দিন করে যাচ্ছেন। এখানকার খোয়া ক্ষীরের কারবারি তো স্বীকারই করে নিলেন যে ভেজাল না মেশালে লাভের মুখ দেখা মুশকিল। লাভ তো আমাদের সেরকম থাকছে না, 3-4 জন খাচ্ছি, হয়তো দেখা যাচ্ছে 100 টাকা করে লাভ থাকছে না, তখন আমাদের বাধ্য হয়ে হয়তো ভেজাল দিতে হয়, পাউডার দিই, অনেকে হয়তো অনেক কিছুই দেয়, কিন্তু আমরা হয়তো সামলানোর
ক্ষমতা কম, দুধটা বেশি। এছাড়া অনেকে হয়তো পামেল তেল দেয়, কেউ হয়তো আলু মাটা দেয়, সুজি দেয়, অনেক কিছুই দেয় আর কি, রুল ময়দা, বিভিন্ন রকম ভেজাল দেয় আর কি। অর্থাৎ ব্যবসায়ীরা লাভের গুড় খাচ্ছেন, আর আপনার আমার মতো সাধারণ মানুষ খাচ্ছেন ভেজাল। কারণ কান্দি থেকে এই ভেজাল খোয়া ক্ষীর তো আসছে কলকাতাতেই। শহরে বড় ক্ষীরের বাজার দুটি, একটি কলেজ স্ট্রিটে, অন্যটি জোড়াসাঁকোর কাছে নতুন বাজারে। এখান থেকেই খোয়া ক্ষীর বিভিন্ন মিষ্টির দোকানে যায়, তা দিয়ে তৈরি হয় গোলাপজাম থেকে শুরু করে নানা ধরনের সন্দেশ। নতুন বাজার ক্ষীরপট্টি, এখানে এই ধরনের ক্ষীর আসে মূলত কান্দি, বর্ধমান এই সমস্ত জায়গা থেকে। মাঝে মাঝে গুঁড়ো দুধ মেশানো ক্ষীরও কিন্তু এখানে আসে, কিন্তু এখানকার যারা পরিচালন সমিতিতে রয়েছেন তাদের বক্তব্য সেই ধরনের ক্ষীর তারা পেলে তারা এই ক্ষীরগুলোতে কেরোসিন মিশিয়ে দেন, যাতে করে সেই গুঁড়ো দুধের ক্ষীর কোথাও ব্যবহার না করা হয়। এখানকার ব্যবসায়ীরা আমাদের বললেন আসল আর নকল খোয়া ক্ষীরের ফারাক। মালটাকে কি করি আমরা, মানে ওই মালটা ড্রাই হবে, এই যে মালটা দেখছেন সব, মানে এর যে দেখছেন ক্রিম আছে এই মালটায়, ওই পাউডার দুধের মালটা কিন্তু ক্রিম হবে না এবং মালটার লংজিভিটিও হবে না। ক্ষীরে ভেজালের খবর আরও আতঙ্কের, কারণ কয়েকদিন পরই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম, আর ক্ষীরের পুতুল ছাড়া তো বিয়ের তত্ত্ব সম্পূর্ণ হয় না। অর্থাৎ বিয়ের তত্ত্বে যে ক্ষীরের পুতুল দেওয়া হয় তার অনেকগুলিও ভেজাল দিয়েই তৈরি। বাঙালিদের বিয়েতে তত্ত্বের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই ধরনের ক্ষীরের পুতুল। ক্ষীর দিয়ে তৈরি হয় এই ধরনের পুতুল, যেগুলো তত্ত্ব সাজানোর কাজে খুবই প্রয়োজন। ভেজালের এই রমরমা আপনার যে কোনো উৎসবের আনন্দই মাটি করে দিতে পারে। চিকিৎসকেরা বলছেন এই ভেজাল খোয়া ক্ষীর যা দিয়ে এবং যেভাবে তৈরি হচ্ছে তা পেটে গেলে বাঁধতে পারে গুরুতর সব অসুখ। প্লাক ফর্মেশন হয়, সেই প্লাকটা হোয়াইট প্লাক আমরা বলি, সেগুলো থেকেই রাপচার করে রেড থ্রম্বাস হয়ে আমাদের মায়োকার্ডিয়াল ইনফাকশন, যেটা হার্ট অ্যাটাক হয়, অতএব সেগুলো বাড়িয়ে দেবে, সেই প্লাক ফর্মেশন বাড়াবে। আমরা গুঁড়ো দুধ যেটা ইউজ হচ্ছে এখানে বা যেটা রিফাইন্ড অয়েল ইউজ হচ্ছে, সেটা নিশ্চয়ই খুবই লো কোয়ালিটি মেনটেন করা হচ্ছে, বা প্রসেসিং যেটা হচ্ছে ওটার জন্য সেটা খুবই লো কোয়ালিটি। লিভারে জমতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, কিডনির মধ্যে ডিপোজিশন হতে পারে, তেমনি ব্রেনের যে ধমনী আছে, ব্রেনের ধমনীর মধ্যেও যদি সেটা জমে যায় তাহলে আমাদের মাথায় স্ট্রোক হতে পারে। একই সতর্কবার্তা শোনাচ্ছেন ফুড টেকনোলজিস্টরাও। জমাট বাঁধানোর যেসব কেমিক্যালসগুলো রয়েছে সেগুলো তো আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আর আরেকটা যদি যে তেলটা ব্যবহার করা হচ্ছে, এই তেলটা যদি মিনারেল অয়েল হয় বা খুব মানে নিম্নমানের কোনো তেল হয়, তাহলে আমাদের শরীরের পক্ষে সবথেকে বড় অসুবিধে হচ্ছে যে এই তেলটা খুব তাড়াতাড়ি ওই অক্সিজেনের সঙ্গে এসে একটা পাতলা লেয়ার তৈরি করে, এবং সেইটা কিন্তু আমরা বলি লিপিড পারঅক্সিডেশন, আমাদের বৈজ্ঞানিক ভাষায় বলা হয়। এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর। কিন্তু শহরের বুকে দিনের পর দিন এমন মারাত্মক ভেজালের কারবার চলছে, পুরসভা কি করছে, পুরো আধিকারিকরা কি বলছেন? এই অভিযোগগুলো আসার জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অভিযান করেছি। আমরা এই খাবারের ছানারপট্টিরও স্যাম্পেল আমরা তুলতে শুরু করছি। শুধু ভেজাল খোয়া ক্ষীরেই রক্ষা নেই, উৎসবের মরশুমে অনেক জায়গায় গজিয়ে উঠছে ভেজাল মিষ্টির কারখানাও, যেমন দিল্লির এই কারখানাটি। সুলতানপুরিতে এই মিষ্টি তৈরির কারখানা প্রায় ২.৫ বছর ধরে চলছে। উৎসবের মরশুমে এখানে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ কিলো মিষ্টি তৈরি হয়, তারপর তা সরবরাহ করা হয় বিভিন্ন জায়গায়। কয়েকদিন আগে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এই কারখানায় হানা দেন রোহিণীর মহকুমা শাসক এবং সুলতানপুরের স্বাস্থ্য আধিকারিক। তারপরই সকলের সামনে আসে কারখানার ভেতরের ছবিটা। মিষ্টি তৈরির এই যন্ত্রগুলো দেখুন, চারিদিকে নোংরা আবর্জনা, কোথাও কোথাও তো ছাতা পড়ে গিয়েছে। गंदा स्मेल है सर। आप खाओ पहले, फर्स्ट आप, सेकंड में। पूरा फंगस लगा हुआ, सड़ गया है। इसको सूंघ के देखो, अनुभव होगा तुमको। डब्बे के ऊपर ही देख लो ना सर, कैसे फंगस लगा हुआ है। रीत स्मेल है डब्बे के ऊपर। মিষ্টি তৈরির কারখানার ভেতর বড় বড় ড্রামে যা দেখছেন তা দেখে দুধ মনে হতে পারে, কিন্তু আসলে দুধ নয়। এগুলি আসলে জলের মধ্যে পাউডার মিশিয়ে তৈরি করা সিনথেটিক বা ভেজাল দুধ।
পাশের ড্রামে এই দুর্গন্ধওয়ালা জিনিসটি হলো বরফি তৈরির কাঁচামাল, যা দিয়ে মিল্ক কেক ও বরফি তৈরি হয়। कॉलोनी होंगे और क्या नाम है, छोटे मोटे दुकानदार है और ये बेकरी है, जैसे चाय वाले हैं, ये ऐसे दुकान है। सब 2-2.5 साल 2-2.5 साल हो गए। और रेगुलर में तो सर कोई ये नहीं कि परमानेंट बने, ऐसे कोई ऑर्डर आ गया तो ही बना। উৎসবের মরশুমে মিষ্টির চাহিদা বাড়লেই এই কারখানায় মিষ্টি তৈরির রমরমা বাড়ে, কিন্তু আদতে সেই সব মিষ্টির কোনোটাই মুখে তোলার মতো নয়। প্রশাসনের হানায় এখান থেকে প্রায় 1000 কিলো খারাপ মিষ্টি উদ্ধার হয়, যা দোকানে পাঠানোর জন্য তৈরি করা ছিল। एफए की टीम और दिल्ली पुलिस की टीम और हमारे स्टाफ हम लोग यहाँ मौजूद हैं और आप जैसा देख सकते हैं कि यहाँ पे तकरीबन ये अनफिनिश्ड प्रोडक्ट है, जिसके हिसाब से ये मावा और इस तरीके की चीज़ें बनाने की कोशिश की जा रही हैं। और साथ के कमरे में हमने यहाँ पे जो है ये स्टॉक चेक किया है, उसमें तकरीबन 10 क्विंटल माल जो है वो रेडी टू सर्व है। और हमें ये अंदेशा है कि जो आने वाला दिवाली का त्यौहार है उसमें लोगों को जहरीला सामान खिलाने की कोशिश की जा रही है। हमारी कोशिश होगी कि इस माल को डिस्ट्रॉय कर दिया जाए, क्योंकि अगर ये माल मार्केट में जाता है तो इससे लोगों को नुकसान हो सकता है। কে বলতে পারে অসুখের বীজ নিয়ে কলকাতার দোকানগুলিতেও এরকম মিষ্টি ঘুরছে না? সম্প্রতি এবিপি আনন্দের খবরের জেরেই খাদ্যে ভেজাল রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। ফুড ভেন্ডারদের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে ফুড লাইসেন্স ছাড়া মিলবে না ব্যবসার ছাড়পত্র। এমনকি মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফুড লাইসেন্স পেতে রেজিস্ট্রেশন করতে হবে FSSAI-তে। থেকে তাদের ফুড সেফটি লাইসেন্স করা বাধ্যতামূলক। ফুড সেফটি লাইসেন্সের আওতার মধ্যে যখনই এরা চলে আসবেন, তখন আমাদের কাছে একটা সম্পূর্ণ তালিকা থাকবে যে কারা এই ধরনের খাদ্য ব্যবসা করেন, কী ধরনের নেচার ব্যবসা করেন। কিন্তু তারপরও তো ভেজাল খোয়া ক্ষীর, তবক দেওয়া মিষ্টি বাজারে বিক্রি হচ্ছে। ভেজালের রমরমা বন্ধ হচ্ছে কই? অগত্যা সুস্থ থাকতে ভরসা সেই সতর্কতা। আমি এবং আমার মতো অনেকেই মিষ্টি বড্ড ভালোবাসি, আর মিষ্টি ছাড়া বাঙালির উৎসব সম্পূর্ণতা পায় না। আমাদের উদ্দেশ্য কিন্তু মিষ্টি সম্পর্কে ভয় ধরিয়ে দেয়া নয়, শুধু আপনাদের সতর্ক করে দেয়া, যাতে আপনার উৎসবের আনন্দে ব্যাঘাত না ঘটে, যাতে মুনাফার লোভে কেউ আপনার উৎসবটাকে মাটি করে না দিতে পারে। সামনেই আলোর উৎসব, সকলে ভালো থাকুন, মিষ্টিমুখও করুন, তবে জিভের সঙ্গে চোখ কান খোলা রেখে। ভালো থাকবেন, শুভরাত্রি। ঘন্টা খানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক TMT বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সাকসেস মেন্সওয়্যার, ড্রেস টু উইন।